হ্যালো এভরিওয়ান। আজকে আমাদের টপিক বায়োঅ্যাসে অফ অ্যাসিটাইলকোলিন ইউজিং র্যাট ইলিয়াম বাই 4 পয়েন্ট বায়োঅ্যাসে মেথড। ক্লিয়ার? তোমরা অনেকগুলো বায়োঅ্যাসে মেথড শিখেছো। আগের দিন আমরা 3 পয়েন্ট বায়োঅ্যাসে করেছিলাম। আজকে আমাদের কাছে যে উম, আম, মানে প্রসিডিওরটা আছে সেটা হলো 4 পয়েন্ট বায়োঅ্যাসে। তো আমরা এখানে অ্যাসিটাইলকোলিন জানি, র্যাট ইলিয়াম প্রিপারেশন কী করে বানাতে হয় সেটা আমরা জানি। তো র্যাটটাকে আগে ওই পেলভিস এরিয়া থেকে একটা ভি কাট করতে হয়, সেখান থেকে মাসেলগুলোকে এটা আমি আগেও বলেছিলাম কিভাবে র্যাটের মানে অ্যাবডোমিনাল ক্যাভিটি থেকে কিভাবে তুমি ইলিয়ামটাকে বের করে আনবে। যাই হোক, ইলিয়ামটাকে বের করে এনে আমরা টিস্যু বাতের মধ্যে ওটাকে অ্যাটাচ করেছি, সেটা আর দেখাচ্ছি না। তো তারপরে আমরা কি করব, আজকে আমাদের মেন ইম্পর্টেন্ট জিনিস যেটা সেটা হলো 4 পয়েন্ট বায়োঅ্যাসে মেথডটা কী, আর আমরা এই 4 পয়েন্ট বায়োঅ্যাসেটাকে কিভাবে পারফর্ম করব। ক্লিয়ার? তো দেখো, 3 পয়েন্ট বায়োঅ্যাসেতে কী ছিল? 3 পয়েন্ট বায়োঅ্যাসেতে একটা S1 ছিল, স্ট্যান্ডার্ড ডোজের একটা S1 ছিল, একটা S2 ছিল, স্ট্যান্ডার্ড ডোজের একটা হায়ার ডোজ ছিল সেটা S2, আর একটা ছিল টি। টি মানে টেস্টের একটা ভ্যালু, যে ভ্যালুটাকে আমরা S1 আর S2র মাঝখানে কোনো একটা ভ্যালু ধরেছিলাম, যাই হোক করে করেছিলাম 3 পয়েন্ট বায়োঅ্যাসে। এবার 4 পয়েন্ট বায়োঅ্যাসেটা কি? 4 পয়েন্ট বায়োঅ্যাসেতে কী করতে হবে তোমাকে? দুটো স্ট্যান্ডার্ড ভ্যালু আসবে, দুটো স্ট্যান্ডার্ড ড্রাগ আসবে, মানে স্ট্যান্ডার্ড ড্রাগ আসবে না, মানে দুটো স্ট্যান্ডার্ডের ডোজ আসবে। ক্লিয়ার? আর দুটো টেস্টের ডোজ আসবে। তো জিনিসটা কেমন করে হবে? তুমি ফার্স্টে কি করেছো, একটা নিয়েছো অ্যাসিটাইল কোলিনের, দেখো এখানে লেখা আছে ডিআরসি অফ অ্যাসিটাইল কোলিন অফ নোন কনসেন্ট্রেশন। তার মানে কি, তুমি অ্যাসিটাইল কোলিনের নোন কনসেন্ট্রেশন বানিয়ে রেখেছো। তুমি জানো যে এর মধ্যে কতটা পাওয়ারের অ্যাসিটাইলকোলিন আছে, মানে ধরো 1 মাইক্রোগ্রাম/100 ml এরকম টাইপের কনসেন্ট্রেশন তুমি বানিয়ে রেখেছো। তো এই কনসেন্ট্রেশনের ওই যেখানে তুমি কনসেন্ট্রেশনটা বানিয়েছো সেখান থেকে প্রথমে নিয়েছো 0.2 ml, 0.2 ml নিয়েছো। তারপরে তুমি একটা এরকম টাইপের একটা কার্ভ পেয়েছো। তারপরে তুমি কি পেয়েছো, পয়েন্ট মানে 0.4 ml নিয়েছো, জাস্ট ডোজটাকে বাড়িয়েছো, কনসেন্ট্রেশন বাড়াওনি, কিন্তু ডিআরসি করছো মানে ডোজ রেসপন্স কার্ভ করছো। সেই জন্য তুমি কনসেন্ট্রেশনটাকে সেম রেখে তুমি দুটো আলাদা আলাদা ডোজ মারলে, ঠিক আছে, জাস্ট ডোজটাকে ডবল করলে। এবার তারপরে আবার ডোজটাকে ডবল করলে 0.8, তারপরে গেল 1.6, তারপরে গেল 3.2। ক্লিয়ার? এবার এই 3.2তে যেই চলে গেল, তারপরে তুমি যখন 6.4 ml দিলে তখন দেখলে যে সেম একই হাইটের তুমি রেসপন্স পেলে। তার মানে তুমি বুঝতে পারলে যে এটা ম্যাক্সিমাল, এটা সুপ্রা ম্যাক্সিমাল, মানে লাস্টেরটা সুপ্রা ম্যাক্সিমাল। তো যেখানে ম্যাক্সিমাল ডোজ পেয়ে পেয়ে গেছি, তারপরে তো আমাদের আর ডোজ ক্যালকুলেট করার আর কোনো জায়গা নেই। তো আমরা এবার দেখবো এটা 100%, এই ডোজটা একটা 75%, এই ডোজটা 75%। ক্লিয়ার? আর এখান থেকে কোনো একটা ডোজ নেবো যেটা 25%, তাহলে এটা যদি 10% ধরি, এটা 25%, এরভাবে আমরা ধরেছিলাম আগের বার। এখানে ম্যাটারটা একটু অন্যরকম। 4 পয়েন্ট বায়োসিতে কী হবে, দেখো এখানে আমি লিখে রেখেছি S1 ডোজ ইজ 0.4 ml, মানে এইটা, আর S2 ডোজ 0.16 ml। ক্লিয়ার? এবার তুমি যদি হাইট দেখো, কীরকমভাবে হাইট দেখবে, তোমার কাছে যে রেসপন্সগুলো এলো প্রত্যেকটাকে তুমি স্কেল দিয়ে মাপলে, স্কেল দিয়ে মেপে তুমি দেখলে প্রত্যেকটার হাইট আলাদা আলাদা এসছে। কেমনটা কি, ফার্স্টেরটা যেটা তুমি 0.2 ml দিয়েছো সেটাতে 2 সেন্টিমিটার ভেবে নাও, ভেবে নাও যে এখানে 2 সেন্টিমিটারের একটা তুমি রেসপন্স পেয়েছো। ক্লিয়ার? তারপরে তুমি যখন 0.4 ml দিয়েছো তখন 4 সেন্টিমিটারের একটা রেসপন্স পেয়েছো। এগুলো কিন্তু সব অ্যাজামশান, এগুলো কিন্তু কোনোটাই ক্লিয়ার নয়। আমি জাস্ট তোমাদেরকে ইমাজিন করতে বলছি, চিন্তা করতে বলছি যে 0.4 ml দিয়েছো, সেই জন্য সাপোজ তুমি 4 সেন্টিমিটারের একটা পিক পেয়েছো। সেই এখানে 4 সেন্টিমিটারের জায়গায় তোমার 8 সেন্টিমিটারও হতে পারে, সেটা পরেকার কথা, সেটা প্র্যাকটিক্যালে গিয়ে আমরা দেখতে পাবো যে ওখানে কত আসছে, কিন্তু থিওরিটিক্যালি আমি তোমাদেরকে এটা বোঝাচ্ছি। তারপরে তুমি 0.8 ml দিলে সেখানে তুমি 5 সেন্টিমিটার পেলে, 1.6 ml দিলে সেখানে তুমি 8 সেন্টিমিটার পেলে, আর 3.2টা আমি জাজমেন্টে যাচ্ছি না। এবার দেখো
তোমার এখানটাতে তুমি যখন ডোজটাকে নেবে, কোন ডোজটাকে আমি নেব, একটা তো এই ডোজটা হয়েই গেছে, এই ডোজটা তুমি একটা নিয়েই নিয়েছো, যে এটা একটা একটা ডোজ আমি 75% নেব, তাহলে 25% কোন ডোজটা নেব? এখানে এটাও নিতে পারি, এটাও নিতে পারি, কোনটা নেব? এবার দেখো ব্যাপারটা, এখানে একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা কি? S2 ইজ হায়ার দ্যান S1, মনে থাকবে, S2 উইল বি হায়ার দ্যান S1, মানে S1-এর যা, S2-র যা ডোজ হবে সেটা S1-এর থেকে বাড়বে, বেড়ে যাবে যে ডোজটা। ক্লিয়ার? আর একটা জিনিস বলছে যে S2 উইল বি, S1 উইল বি হাফ অফ S2। এবার হাফ অফ মানে কি? হাফ অফ মানে তুমি সেন্টিমিটারেরও হাফ ধরতে পারো, অথবা ডোজেরও হাফ ধরতে পারো, যা তোমার ইচ্ছা। তুমি যদি সেন্টিমিটারের হাফ ধরো, তাহলে 8 সেন্টিমিটারের হাফ কত হয়? 4, তাহলে তুমি এই ডোজটা নিয়ে নাও। আর যদি তুমি মনে করো যে না, আমি ডোজের হাফ নেব, তাহলে তুমি ডোজের হাফ নিয়ে নাও, 1.6-এর হাফ, 0.8, এটাও নিতে পারো, যা ইচ্ছা। তো ব্যাপারটা তোমাকে এমন করতে হবে, S2 এর ডোজ হবে S1 এর ডোজের ঠিক ডবল। এবার দেখো, তুমি যদি মনে করো যে আমি S2 এই ডোজটা নিয়েছি, তো এবার S1 আমি এটা নেব, সেটাও রাইট। আবার যদি তুমি মনে করো যে S1 আমি এইটা নেব, সেটাও রাইট। তাহলে আমি কেন এই জিনিসটা নিলাম? জাস্ট তোমাদেরকে অ্যাজিউম করতে বলেছি যে যে এটা থিওরিটিক্যালি, এটা এই মানে 25%-এর ডোজটা নেওয়াটাই বেশি রিলায়েবল, সেই কারণে আমি তোমাদেরকে বললাম যে এই ডোজটা নাও। সেখানে তুমি যদি মনে করো যে এটা 4 সেন্টিমিটার পেয়েছি, এটা 5 সেন্টিমিটার পেয়েছি, সেখানে এমন কিছু হেরফের হবে না। জাস্ট আমি তোমাদেরকে বলছি যে মানে ধরে নাও যে এখানে এই কটা, শুধু তুমি এই কটা ডোজ দাওনি, তুমি এর ভেতরে আরও মাইনিউট ক্যালকুলেশন করেছো। কীরকম ক্যালকুলেশন করেছো? তুমি এখানে 0.02 ml থেকে তুমি নিয়ে আসছো, তাহলে তো আরও বেশি গ্রাফ পাবে না? এই এই 10 সেন্টিমিটার গ্রাফটা পেতে গেলে তোমার তো মাঝখানে আরও অনেক গ্রাফ থাকবে। তো সেখানে তুমি যদি হাইটের সেন্টিমিটারটা ধরে যদি তুমি হাফ করো, তাহলেও হবে। আবার যদি তুমি ডোজের হাফ করো, তাহলেও হবে। যে কোনো একটা প্যারামিটার চুজ করে তুমি এখানে S1 আর S2 দুটো বার করলে, তাহলে আমি কি বললাম? S1 উইল বি স্মলার দ্যান S2, এক। আর একটা হলো S2, সরি, S1 উইল বি হাফ অফ S2। ম্যাটারটা ক্লিয়ার হলো? এই সেমভাবে দেখো, তুমি এখানে অ্যাসিটাইল কোলিনের নোন কনসেন্ট্রেশন নিয়েছো, তাহলে এখান থেকে কটা ভ্যালু পেলে? S1 একটা পেলে, আর একটা S2 পেলে। খুব ভালো কথা। এইবার তুমি পরেরটাতে যাও, দেখো পরেরটাতেও তুমি কি করেছো, ডিআরসি অফ অ্যাসিটাইল কোলিন অফ আননোন কনসেন্ট্রেশন। এবার এই কনসেন্ট্রেশনটা তোমাকে আমি দিয়েছি, যে কনসেন্ট্রেশনটা কত আছে সেটা তুমি জানো না, ঠিক আছে? এবার তাহলে তোমাকে তো সেই কনসেন্ট্রেশনটা বের করতে হবে। এবার বের করার জন্য কি করবে তুমি? এই জিনিসটাকে, এই জিনিস মানে এই গ্রাফটা তুমি যেটা পেয়েছো, এটা আননোন কনসেন্ট্রেশনের, এইখান থেকে তোমাকে ডিটারমিনেশন করতে হবে। তো এইটাকে আমরা বলবো টেস্ট। তো এখান থেকে যে দুটো ডোজ আমরা পাবো সেগুলো টেস্টেড ডোজ হবে। ক্লিয়ার? তাহলে টেস্টেড ডোজ, তুমি যদি আবার এখান থেকে হাইট মাপতে চাও, এরকম ধরনের কিছু একটা হাইট পেলে, তো সেখান থেকেও সুপ্রা ম্যাক্সিমাল তুমি পেয়ে গেলে, এটা ম্যাক্সিমাল, এটা নেব না, এটা 75%, এইটা একটা নেব। আর তুমি এর হাফ, তুমি যদি মানে 7-এর হাফ, তো তোমার যদি তুমি করতে চাও তাহলে তো 3.5 হবে, কিন্তু 3.5টা 4-এর কাছাকাছি। দেখো এইখানে তুমি ডিফারেন্সিয়েশনটা করতে পারবে যে আমি কখনোই এই 25%টা নেব না। কেন নেব না? তার কারণ হলো, না তো এর হাফ 0.4, না তো এর হাফ 2। ব্যাপারটা ক্লিয়ার হচ্ছে? এই 7 সেন্টিমিটারের হাফ কিন্তু 3.5, সেটা খুব কাছাকাছি 4 সেন্টিমিটারের, কিন্তু সেটা খুব কাছাকাছি 2 সেন্টিমিটারের নয়। তাহলে এই ক্রাইটেরিয়া, সেন্টিমিটারের ক্রাইটেরিয়া বাদ। ঠিক আছে? আবার দেখো, এখানে এই 1.6 ml ডোজ দিয়েছিলে, এখানে 0.4 ডোজ দিয়েছিলে, তাহলে 0.4-এর ডবল তো 8। তাহলে তুমি যদি এই ডোজটাকেই, সরি, তুমি যদি এই ডোজটাকে T2 নিয়ে নাও, তাহলে তুমি কখনোই এইটাকে T2 T1 নিতে পারবে না। কেন? না, T1-এর জন্য কোনো রকম ক্রাইটেরিয়াই ম্যাচ করছে না। 1.6-এর হাফ তো 0.4 নয়, ওটা তো 0.8। সেই কারণে তুমি এই ডোজটাকে বাদ দেবে, এই ডোজটা ক্যালকুলেট করবে না। সেখানে তোমার T2 পেয়ে গেলে একটা, আর এইটাকে নেবে তুমি T1। দেখো, তুমি T1 যখন নিয়েছো, তখন তুমি 7-এর হাফ তুমি করেছিলে, 3.5 হয়েছিল। সেটা অ্যারাউন্ড 4 আমি মেনে নিলাম যে হ্যাঁ, এটা থেকে করা যায়, কিন্তু আরও অ্যাকিউরেট 1.6-এর হাফ কিন্তু 0.8।
ঠিক আছে, তার মানে তোমার এখান থেকে দুটো ভ্যালু পেলে, একটা T1 একটা T2। ক্লিয়ার? আচ্ছা, এইবার দেখো আমরা এখানে এখানে যে ল্যাটিন স্কোয়ার ডিজাইনটা, এটা আমরা কিছুই করিনি, এখানে আর একটা শুধু ভ্যালুকে ইনপুট করেছি, সেটার নাম হচ্ছে T2। কেমনভাবে হবে? আমরা যখন S1 S2 T1 T2 এই কটা যখন আমরা ডিটারমিনেশন করে ফেলেছি অলরেডি, তো আমাদের কাছে আছে S1 মানে এত ডোজ, মানে ওই কনসেন্ট্রেশনের এত ডোজ, নোন কনসেন্ট্রেশনের এত ডোজ S1, নোন কনসেন্ট্রেশনের হায়ার ডোজ S2, আননোন কনসেন্ট্রেশনের লোয়ার ডোজ T1, আননোন কনসেন্ট্রেশনের হায়ার ডোজ T2। ম্যাটারটা ক্লিয়ার হয়েছে প্রত্যেকের কাছে? S1 S2 স্ট্যান্ডার্ড, আর এই দুটো টেস্ট। তাহলে এই দুটো টেস্টের মধ্যে এটা লোয়ার ডোজ, এটা হায়ার ডোজ, এটাও লোয়ার ডোজ, এটা হায়ার ডোজ। তো এখান থেকে আমরা কনসেন্ট্রেশন বের করব। আমাদের 4 পয়েন্ট বায়োঅ্যাসে করার মেন রিজনটা হচ্ছে আমরা কনসেন্ট্রেশনকে ডিটারমিনেশন করব। কার কনসেন্ট্রেশন ডিটারমিনেশন করব? যে আমি তোমাকে যে ড্রাগটা মানে যে প্রিপারেশনটা দিয়েছি তার তো কনসেন্ট্রেশন তোমার জানা নেই, তো সেই কনসেন্ট্রেশনটা কত ছিল সেটা তুমি ডিটারমিনেশন করছো। তো সেই জন্যে আমি কি করলাম, আমি আমি মাসেলের ওপরে আমি কিন্তু মাসেলের ওপরে প্রথমেই S1-এর, দেখো এখানে S1 একটা আছে, এখানে S1 একটা আছে, এখানে S1 আছে, এখানে S1 আছে, এরকম হ্যাপাজার্ড পেতে আছে। কেন আছে এরকম? তার কারণ হচ্ছে তুমি যখনই S1-কে পরপর পরপর ডিটারমিনেশন করে ফেলবে, সঙ্গে সঙ্গে তুমি S2-র জন্য যে মাসেলের রিসেপ্টারগুলো ছিল সেগুলো অনেকটা মরে যাবে। তো তুমি S2-র জন্য সেরকম রেসপন্স পাবে না। আবার যদি T1-কে তুমি নিয়ে নাও, তো T1-এর সময় তুমি দেখতে পেলে যে অনেক রিসেপ্টার আরও মারা গেছে, সেই জন্য T1-এর টাইমে তুমি আরও বেশি রেসপন্স কম পেলে। আবার T2-র টাইমে দেখলে একদমই রিসেপ্টার কাজ করছে না, কোনো রকম রেসপন্সই আসছে না, তাহলে তো তুমি পুরো ফেলিয়ার। সেই কারণে একটা সার্টেন টাইমে তুমি সবকটা ডোজ মাসেলের উপরে চার্জ করো। মানে ধরে নাও S1 S2 T1 T2 তুমি এটা করলে, ধরো এখন বাজে এখন ধরো সকাল 11টা বাজে, তুমি এখন S1 S2 T1 T2টাকে মাসেলের মধ্যে চার্জ করলে, যেটার জন্য তোমার টাইম লাগলো 10 মিনিট। এই 10 মিনিটের মধ্যে কিছু মাসেল মারা গেল, কিছু মাসেলের রিসেপ্টার মারা গেল, কিছু সেল ড্যামেজ হলো, কিছু অনেক কিছু হলো। এইবার তুমি পরের টেস্টটা করছো ধরো 11টা 15, তখন তুমি কি করছো, S2 T1 T2 S1 এরকম করলে, তখন দেখো তুমি এই মানে প্যাটার্নটাকে একটু হ্যাপাজার্ড করে দিলে। তখন তুমি দেখলে যে তখন যে কটা মাসেল বেঁচে আছে তাদের মধ্যে এই রকম রেজাল্ট তুমি পেলে। তার মানে ব্যাপারটা কি, তুমি যত মাসেলটা ডেথ হবে, যত মাসেলটা মারা যাবে, কিন্তু তোমার ওখান থেকে যে আউটপুটটা তুমি সেটা অন অ্যান অ্যাভারেজ সেম পাবে। এটার জন্যই এই ল্যাটিন স্কোয়ার ডিজাইনটা করা। তো ল্যাটিন স্কোয়ার ডিজাইনটা মনে রাখার টেকনিকটা কি, প্রথমে S1 S2 T1 T2 এটাকে মনে রাখতে হবে অঞ্জলি দেওয়ার মতো, ঠিক আছে? তারপরে তুমি কি করবে, তুমি সব সময় প্রথম দিকে যে যে মানে অ্যাট ফার্স্ট যে তোমার সেকেন্ডে যে এলিমেন্টটা থাকবে সেটাকে তুমি সবসময় ফার্স্টে নিয়ে আসবে, আর ফার্স্টেরটাকে লাস্টে নিয়ে চলে যাবে। কীরকমটা কি, দেখো ফার্স্টে ছিল S1 S2 T1 T2, পরের স্টেপে তুমি কি করবে, তুমি এই S2টাকে আগে নিয়ে চলে আসবে আর S1টাকে পরে নিয়ে চলে যাবে। কীরমভাবে করবে, S2 এখানে আনলে, T1 এখানে চলে গেল, S2 এখানে আসলো, T1 এখানে আসলো, T2 এখানে আসলো, S1 উড়ে লাস্টে চলে এলো। ঠিক, আবার তুমি কি করবে, পরের বারে কি করবে, পরের বারে আবার এই T1টাকে এখানে নিয়ে চলে আসবে, T2টাকে এখানে নিয়ে আসবে, S1টাকে এখানে নিয়ে আসবে, S2টাকে আবার এই দূরে। পরের বারে কি করবে, T2টাকে এখানে নিয়ে আসবে, S1টাকে এখানে নিয়ে আসবে, S2টাকে এখানে নিয়ে আসবে, T1 আবার লাস্টে। ম্যাটারটা ক্লিয়ার? এইভাবে তুমি এই জিনিসটা কি করলে তুমি, আসলে এই ল্যাটিন স্কোয়ার ডিজাইনটা কি, ফার্স্টের যে রোটা আছে S1 S2 T1 T2, এখানে তোমার 4টে ডোজ আছে, কিন্তু তোমার কাছে দুটো আলাদা আলাদা কনসেন্ট্রেশনের দুটো বিকার আছে। সেখানে একটা ডোজ আছে তোমার, ধরে নাও আগের স্লাইডে দেখালাম, আর একটা ডোজ আছে S1-এর ডোজ আছে 0.4 ml, আর S2-র ডোজ আছে 1.6 ml ধরে নাও। তো তুমি এখানে প্রথমে মাসেলটার ওপরে S1-এর ডোজটা অ্যাপ্লাই করলে, মাসেলটাকে ওয়াশ করলে, আবার তুমি S2-র ডোজ দিলে, মাসেলটাকে ওয়াশ করলে, আবার তুমি T1-এর ডোজ দিলে,
মাসেলটাকে ওয়াশ করলে, আবার তুমি T2 ডোজ দিলে, মাসেলটাকে ওয়াশ করলে। করার পর এবার তুমি কি হলো, তুমি কটা গ্রাফ পেলে, তুমি টোটাল 4টে পিক পেলে। তুমি এখানে কনফার্ম পিক পাবে। কেন কনফার্ম পিক পাবে? কনফার্ম পিক পাওয়ার জন্যেই তো তুমি আগে দুখানা ডিআরসি বানিয়েছো। কনফার্ম পিক যদি তোমার না থাকতো তাহলে তো তুমি দুটো ডিআরসি বানানোর কোনো মানেই হতো না। ক্লিয়ার? তো এবার লাস্টে দেখো এরকম করতে করতে তোমার যে কাইমোগ্রাফ সেখানে টোটাল কটা গ্রাফ হবে বলো তো? শুধু এইখানেই তুমি যে সামনের ওপরে যে ল্যাটিন স্কোয়ার ডিজাইনটা দেখতে পাচ্ছ, এখানেই তোমাকে 16টা গ্রাফ বানাতে হবে। দেখো 16খানাই আছে, 1 2 3 4 আর এদিকে 4, 16টা। 16খানা গ্রাফ আসবে, ঠিক আছে? এই 16টা গ্রাফ আসবে, আর তার আগে দুটো ডিআরসি করেছো। এইবার কোশ্চেন আসবে, স্যার 4 পয়েন্ট বায়ো অ্যাসেটা কি লাস্ট, নাকি এর পরেও আরও বায়ো অ্যাসে আছে? 4 পয়েন্ট বায়ো অ্যাসের পরে 8 পয়েন্ট বায়ো অ্যাসে আছে, ঠিক আছে? সেখানে S1 S2 S3 S4, আর ওদিকে T1 T2 T3 T4। ওটা অনেকটা লেন্দি, ওটা অনেক লেন্দি প্রসেস, সেই জন্যে ওটা অতটা সাকসেসফুল হয়ও না। মানে আমাদের ল্যাবে এইসব করতে গেলে, ওই মানে আমাদের যে কাইমোগ্রাফ আছে ওখানে করতে গেলে 8 পয়েন্ট বায়ো অ্যাসেটা করাটা খুবই টাফ, কিন্তু 4 পয়েন্ট বায়ো অ্যাসে অবধি করা যায়। তাহলে 8 পয়েন্ট বায়োসে কোথায় করা যায়? 8 পয়েন্ট বায়োসে করা যায় ফিজিওগ্রাফ বলে আর একটা মেশিন আছে, ক্লিয়ার? সেই ফিজিওগ্রাফে সব অটোমেটিক কাজ হয়, আমাদের মতো ম্যানুয়াল হয় না, ঠিক আছে? এই জিনিসগুলো বড় বড় কোম্পানিতে যখন আছে ওরা অনেক তোমার কি বলবো, অনেক দামি দামি সব ইকুইপমেন্ট ইউজ করে। তো সেখানে এই সমস্ত ফিজিওগ্রাফ বা যেখানে ধরো তোমার R&Dর জায়গা আছে সেইখানে ওরা ইউজ করে। সেখানে মাসেলটাকে, এই যে তুমি টাইফাই করছো, মাসেলটাকে যে সুতো দিয়ে আটকাচ্ছ এরিয়েশন টিউবের সাথে, ওসব কিচ্ছু দরকার লাগে না। মাসেলটাকে জাস্ট কাটো, আইসোলেট করো, জাস্ট ওই ফিজিওগ্রাফের মধ্যে দিয়ে দাও, ব্যাস, বাকি সব কাজ ও করে দেবে, তোমাকে কিচ্ছু করতে হবে না। তো এই একটা গেল। তারপরে তুমি ড্রাগ কখন চার্জ করবে? আর ড্রাগ তোমাকে চার্জ করতেও হবে না, তুমি ড্রাগের কনসেন্ট্রেশন করে নিয়ে ফিজিওগ্রাফের মধ্যে জাস্ট ওই বিকারটাকে বসিয়ে দাও, বা বিকারের লিকুইডটা তুমি ফিজিওগ্রাফের মধ্যে ঢেলে দাও। ওই ফিজিওগ্রাফ তোমার কতটা ড্রাগ, তুমি কত ml ড্রাগ ওই টিস্যু বাতের মধ্যে চার্জ করবে সেটা ও নিজেই করবে, স্প্রে করে দেবে ড্রাগটাকে। বাট বোঝা গেছে? আমরা এখানে যেমন ইঞ্জেকশন দিয়ে স্প্রে করে দিচ্ছি এরকম করে, তেমনি ওর ভেতরেও কিছু ইঞ্জেকশন সিস্টেম থাকে, যে ইঞ্জেকশন সিস্টেম দিয়ে ও কিন্তু তোমার টিস্যু বাতের মধ্যে ওই জিনিসটাকে স্প্রে করে দেয়, দিয়ে তোমার একদম অ্যাকিউরেট রেজাল্ট আসে ওখানে। আর ওখানের যে রেজাল্টটা বেরোবে সেটা তোমার এরকম কাইমোগ্রাফের মধ্যে এরকম লিভার দিয়ে এরকম হয় না। ওখানে একদম কম্পিউটারাইজ যেমন করে ইসিজি রিপোর্ট আসে, একদম ওই রকম ইসিজি রিপোর্টের মতো ওরকম রিপোর্ট বেরিয়ে আসে। তো যাকগে, ফিজিওগ্রাফে গুলি মারো। আমাদের এবার কি হবে? আমাদের এবার লাস্টে একটা ইকুয়েশন আছে, ঠিক আছে? দেখো লেখা আছে কনসেন্ট্রেশন অফ আননোন অ্যাসিটাইলকোলিন, ঠিক আছে? তোমার তো এটাই মোটিভ ছিল, আননোন অ্যাসিটাইলকোলিনের কনসেন্ট্রেশনটা ডিটারমিনেশন করা। তো সেখানে তুমি কি করেছো? দেখো ফর্মুলাটা ভালো করে, T1 মাইনাস S1 প্লাস T2 মাইনাস S2 ডিভাইডেড বাই S2 মাইনাস S1 প্লাস T2 মাইনাস T1। এবার এই অঙ্ক কিভাবে করাতে হয় সেটা নিশ্চয়ই আমাকে শেখাতে হবে না, এসব সরল অঙ্ক তোমরা পারবে। তো কিন্তু এখানে একটা জিনিস আছে, এখানে এক্স না, হ্যাঁ ওটা ক্রস, মানে ওটা ইনটু, ঠিক আছে? ওটা ইনটু তারপরে লগ ডি। এবার ডি মানে কি? ডি মানে হচ্ছে ডোজ রেশিও। ব্যাপারটা মনে থাকবে, এই জিনিসটা একটু ভালো করে শুনে নাও। ডোজ রেশিও, ডোজ রেশিও মানে কি? তুমি যখন ডোজ দিয়েছিলে তখন ডোজটাকে কীরকম রেশিওতে মেনটেন করেছিলে? তুমি, আমি বলেছিলাম যে S2 S1-এর ডবল হবে, ঠিক আছে? বা S1 S2-র হাফ হবে। তাহলে এখানে রেশিও কত? 1:2, ঠিক আছে? এ যদি 1 হয় তাহলে এটা 2, ডবল হবে তো। তার মানে ডোজ, এখানে ডোজের রেশিও কত হবে? সেখানে 2 হবে, যেহেতু তুমি ডবল করছো। তো এইখানে তোমার লাস্টে এখানে লগ 2 হবে। এটা ডোজ রেশিওটা লেখা আছে, কিন্তু তোমরা যখন ক্যালকুলেশন করবে তখন ওখানে 2 বসাবে, ডোজ রেশিও 2। তাহলে এখন যদি একটা আমি কোশ্চেন করি যে স্যার আমাদের কাছে তো S1-এর ডোজও জানা ছিল, আমাদের S2-র ডোজও জানা ছিল, T1-এর ডোজও জানা ছিল, T2-র ডোজও জানা ছিল, তাহলে এতই যদি জানা থাকতো তাহলে আমি ডাইরেক্ট এই ফর্মুলাতেই মেরে দিতাম। আমি কি করতে আবার এই 16খানা ল্যাটিন স্কোয়ারের ডিজাইন করে আমি আবার অতগুলো গ্রাফ কি করতে বের করলাম, ঠিক না? তো এখানে তোমাকে
ওই গ্রাফটার থেকে ডোজ নিলে হবে না, তোমাকে এখানকার ডোজ আর এখানকার রেসপন্স সেইটা দিয়েই করতে হবে। তুমি আগে যে S1 S2 T1 T2 পেয়েছো সেগুলো জাস্ট এই ল্যাটিন স্কোয়ার ডিজাইনটাকে ডিজাইন করার জন্যে, কিন্তু সেই কনসেন্ট্রেশন আর এই কনসেন্ট্রেশন এই দুটোকে মেলালে চলবে না। ব্যাপারটা ক্লিয়ার? ওখানের যা রেসপন্স পেয়েছো সেটা এখানে, মানে এখানে পুট করলে, এখানে পুট করার পরে তুমি তারপরে যা রেজাল্টগুলো পেলে, মানে এই 16খানা ডিজাইন করার পরে তুমি কিছু একটা হাইট পেলে বা কিছু একটা ডোজ পেলে, সেইগুলোকে তুমি ফর্মুলাতে লিখবে। বোঝা গেল? তো ওই যে আগের যা হাইট মাইট পেয়েছো সেই সবগুলো এখন চলবে না। কেন? তখন তুমি যেরকম হাইট পেয়েছো এখন তুমি কিন্তু সেরকম হাইট পাবে না, রেসপন্স পাবে না। কেন? মাসেলগুলো অনেকটা ডেথ হয়ে গেছে, অনেক রিসেপ্টার মারা গেছে। তো সে কারণে S1-এর ডোজ তুমি ওখানে যা পেয়েছিলে এখানে কিন্তু সেম হাইট পাবে না। S1-এর ডোজ যদি তুমি আগে ধরে নাও 4 সেন্টিমিটার পেয়ে থাকো, এখানে দেখো 2 সেন্টিমিটার পেয়ে যাবে, এরকম একটা ব্যাপার। কারণ বায়োলজিক্যাল সিস্টেম সব সময় জিনিসটা মরছে। আর যেহেতু তুমি এটা আইসোলেট করে বডির বাইরে এটাকে বের করে এনেছো, তো এ কতক্ষণ বেঁচে থাকবে? ম্যাক্সিমাম টাইম তো বাঁচিয়ে রাখার জন্য সলিউশন করেছো। কিন্তু আবার ব্যাপার আছে, আমরা অনেক জিনিসই করতে করতে ভুল করি, এটা হাতে নাতে করলে আরও বেশি বুঝতে পারতে। যখন আমরা টিস্যুটাকে ওয়াশ করে দিচ্ছি তারপরে আমরা যখন আবার ফিজিওলজিক্যাল সলিউশনের মধ্যে ঢালছি, ওইখানে একটা ভুল হয়। কীরকম ভুল হয়? আমাদের কিন্তু ওখানে ডাইরেক্ট ওই রুম টেম্পারেচারের ওয়াটার কিন্তু ওখানে দিতে নেই। কেন দিতে নেই? তুমি তো ওর টেম্পারেচার বারবার করে লস করাচ্ছ, একবার করে টেম্পারেচার কমে গেল আবার টেম্পারেচার বাড়ছে, এরকম করে তো হয় না। ওই ফিজিওলজিক্যাল সলিউশন তোমাকে বানিয়ে রাখতে হবে বডির ইন্টারনাল টেম্পারেচারের মতো করে। মানে ধরো 1-2 ডিগ্রি বেশি, ওখানে তুমি 98.4, তো ওখানে তুমি 99 করে রাখো, এরকম ফারেনহাইটে বানিয়ে রাখো। দিয়ে যখন তুমি টিস্যুটাকে ওয়াশ করলে সঙ্গে সঙ্গে ওই হিটেড ওয়াটারটাকে তুমি দাও, যাতে মাসেলটা নাই ভাবে যে ও বডির বাইরে আছে, ওকে ভাবতে হবে আমি বডির ভেতরে আছি। তো এইটা ভাবাতে গেলে তোমাকে ওই ওয়াটারটা, ওটা নর্মাল রুম টেম্পারেচার দিলে হয় না, মাসেল মরে যায় তাতে। মাসেলের এফিসিয়েন্সি আরও বাড়ানোর জন্য আমাদেরকে ওই ওয়াটারটাকে বডির ইন্টারনাল মানে কোর টেম্পারেচারের মতো করে ওই জিনিসটাকে তৈরি করে নিতে হয়, তারপরে ওটাকে টিস্যু বাতের মধ্যে দিতে হয়। ক্লিয়ার? আচ্ছা, তারপরে এই কনসেন্ট্রেশনগুলো তুমি এই ফর্মুলার মধ্যে পুট করলেই তুমি আননোন কনসেন্ট্রেশন যা বেরোলো সেটা তুমি পেয়ে যাবে। ব্যাপারটা ক্লিয়ার? এখানে এই ফর্মুলাটাও তো বেশি ইম্পর্টেন্ট না, এখানে মেন ইম্পর্টেন্ট হচ্ছে তোমার এই ল্যাটিন স্কোয়ার ডিজাইনটা মনে রাখাটা। ঠিক আছে? এই জিনিসটাকে মনে রাখবে। আর আজকে ল্যাব আর বেশি বড় করছি না, আজকে ল্যাবে কিছুই ছিল না, এই অ্যাসিটাইলকোলিনের অ্যাকশানও জানো কি, তো দেখালাম জাস্ট 4 পয়েন্ট বায়ো অ্যাসিডটা কী জিনিস। ক্লিয়ার? সকলে ভালো থাকবে। আজকের ক্লাস এখানেই শেষ করছি। বাই।